আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় দর্শক, সাংবাদিক জনাব মঞ্জুর আলম পান্নাকে নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। জনাব মঞ্জুর আলম পান্না, আপনি দেখেছেন নিশ্চয়ই যে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধান দুটি দল এবং তার নেতারা পরস্পরের প্রতি নানা ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ দেওয়া শুরু করেছেন এবং এই অভিযোগ পাল্টা অভিযোগগুলো আমার কাছে কিন্তু বেশ কৌতুককর মনে হচ্ছে। তো কি কি অভিযোগ হয়েছে এটা আপনিও দেখেছেন, আমি ওই ডিটেলে যাচ্ছি না। আপনি আমাকে বলেন যে শুরুতেই এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগগুলো আপনি কিভাবে দেখছেন? অসংখ্য ধন্যবাদ কামাল ভাই এবং কথা চ্যানেলে যারা দর্শক আছেন, আমাদের সবার যারা শুভনার্থী তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিষয় হচ্ছে যে এখন তো আর কিছু নেই, মানে রাজনীতির মাঠে আহ, এক দল আরেক দলকে ঘায়েল করার মতন কিংবা যারা ভোটার তাদের কাছে অন্য দলের খারাপ কিছু বয়ান করার মতন খুব কিন্তু নেই। তখন মাঠে তো খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক দল নেই। এই হচ্ছে একটি কারণ, এর জন্যই কথার তর্কযুদ্ধ চলছে আর কি। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি যে অভিযোগগুলো করছে জামাত ইসলামের বিরুদ্ধে, বা স্পেসিফিক্যালি আমি যদি বলি তারেক রহমান সাহেবের কথা, তারেক রহমান খুব যৌক্তিক কথাগুলো বলছেন। যদিও কেউ কেউ বলেন যে তারা তো জামাতে ইসলামকে নিয়েই রাজনীতি করেছে। হ্যাঁ, করেছে, সেটা সমালোচনা আমরাও করেছি। তারা তাদের স্বার্থে করেছে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে করেছে। একসময় তারা জোটগতভাবে আন্দোলন করেছে, জোটগতভাবে সরকার গঠন করেছে। জামাতের দুজন সদস্যকে, শীর্ষস্থানীয় দুজন নেতাকে তারা মন্ত্রী পরিষদে নিয়েছিল। এই সবই ইতিহাস, মানে এই ইতিহাসগুলো মুছে ফেলার মতো না। তারপরও তারপরও তারেক রহমান যে কথাগুলো এখন বলছেন জামাতের বিরুদ্ধে, সেগুলো যৌক্তিক এবং সেগুলো নিঃসন্দেহে ঐতিহাসিক। এগুলোর মধ্যে কোনো ধরনের মিথ্যার মিশ্রণ নেই আমি মনে করি। আর জামাত ইসলামী যে কথাগুলো বলছে, এগুলো তো একই সঙ্গে হাস্যকর এবং বিভ্রান্তিকর। আমি বলবো যে এগুলো স্রেফ কি বলা যায়, এটাকে রাজনীতির মাঠ উত্তপ্ত করার জন্য এগুলো ছড়ানো হচ্ছে। বরং তারা যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, মনে করেন যে তারেক রহমান সাহেব বলেছেন যে তিনি মানে বিএনপি ক্ষমতায় গেলে আহ কৃষক কার্ড করে দেওয়া হবে, 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এটাকে এটাকে ডিফেন্ড করার জন্য, আহ ডিফেন্ডিং নয়, মানে এটার প্রতিবাদে গিয়ে জামাতে ইসলাম বলছে যে 2,000 টাকা কিছু হয় না, এই কার্ডটার কিছু না, আমরা কোনো প্রতিশ্রুতি দেবো না। কিন্তু না, কি প্রতিশ্রুতি দিচ্ছে? ওনারা বেহেস্তে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তো তারেক রহমান সেদিন খুব ভালোভাবে, আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টি। অনেকের কাছে মনে হতে পারে যে এটা এক ধরনের কি বলে, মানে কৌতুকপূর্ণ কাজ না, যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। উনি স্টেজে দুজন ব্যক্তিকে ডাকলেন যে হজ করেছেন কে কে। তার মধ্যে দুজন ব্যক্তি গেলেন, স্টেজে উঠলেন, তাদেরকে ডাকলেন। তাদের কাছে প্রশ্ন ছিল যে এই দুনিয়ার মালিককে, কাবার মালিককে, আসমানের মালিককে, সৌরজগতের মালিককে? আল্লাহ। বেহেশত দোজখের মালিককে? আল্লাহ। তাহলে কে দোজখে যাবে, কে বেহেশতে যাবে, এই সমাধানটা কে দিবে, রায়টা কে দিবে? আল্লাহ। তখনই বললেন যে এখন একটি দল এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে এবং এটি স্রেফ মুনাফিকি। জামাত ইসলামী যেটা করছে স্রেফ মুনাফিকি, এর নতুন কিছু আচ্ছা, নাই। এর এখানে একটা কথা, আমি আপনার সঙ্গে একটু জি কুতর্ক করি। হ্যাঁ, জি জি ধরা যাক একটা স্টেডিয়ামে আপনি ঢুকবেন, খেলা দেখবেন। স্টেডিয়ামের মালিককে ক্রীড়া মন্ত্রণালয়, টিকিট দেয় কে? গার্ড। আবার ধরে জামাত যদি বলে মালিক আমি না, কিন্তু টিকিট দেওয়ার মালিক আমি, টিকিট আমি দিতে পারেন গার্ড, তাহলে আপনি কি বলবেন? না, ওইটা তো এখন তো খেলায় ক্রিকেট তো আর মানে যারা খেলায় অংশগ্রহণ করছে তারা তো আর, ঠিক আছে আপনার এটাও আপনি কুতর্ক করতে পারলেন না। আপনি কুতর্ক করতে পারলেন না, করতে চেয়েছিলেন। বিষয় হচ্ছে ওই খেলাও তো টিকিটের মালিক খেলোয়াড়রা না, তাই না? টিকিটের মালিক তো সেই কর্তৃপক্ষ, যারা খেলার আয়োজক। টিকিটের মালিক তো সেই যারা খেলছে তারা না। তো এখানেও তাই, টিকিটের মালিক তো সেই আল্লাহ। যারা খেলছে, যাদের প্রতিশ্রুতি দিচ্ছে তারাও না, যারা প্রতিশ্রুতি দিচ্ছেন তারাও না। সো আপনি, আমার মনে হয় যে এই কুতর্কে হেরে গেলেন। যাও, এখন বিষয় হচ্ছে যে তাদের এই মুনাফিকি, এটি নতুন কিছু নয়। আমরা দেখে আসছি দশকের পর দশক ধরে এইটি দিয়ে। আচ্ছা, তারা কিন্তু আরেকটা অভিযোগ এইটি করেছে, তারা কিন্তু আরেকটা অভিযোগ করেছে যে এটা আমি আজকে দেখলাম, যে তারা বলছে যে আহ, ভারতের সঙ্গে চুক্তি করে তারা নাকি উনি নাকি দেশে এসেছেন। তার মানে ওনাকে ভোট দিলে
এটা ভারতের কারো মানে করদ রাজ্যে পরিণত হতে পারে। তো জামাতে ইসলামের কথা বলছেন, জামাতে আমি ডাক্তার শফিকুর হ্যাঁ, রহমান সাহেব। হ্যাঁ, জামাত বলছে বেশ তারেক ভালো রহমান কথা, সাহেবকে যে বেশ ভালো ভারতের কথা, সাথে স্থির রাখা। বেশ ভালো কথা। আমি এখানে বিএনপিকে ডিফেন্ড করতে চাই না। শুনুন, বিষয়টি হচ্ছে কি, আপনি যদিও নিজে অনেকবার আপনি বাইরের টক শোতে, টেলিভিশন টক শোতে বা আমার সাথে আলোচনায় আপনি অনেকবার বলেছেন যে বহিঃশক্তি গুলো আসলে কিভাবে খেলে, এটা আপনার মাথায় আসলে খেলে না। আহ, হুম, মানে হুম, হ্যাঁ, তারা একটা শক্তি প্রভাব বিস্তার করার চেষ্টা করে, এটা সত্যি কথা। কিন্তু ভোট কিভাবে উল্টে যায়, বিষয়টা হচ্ছে, আমি যেটা বললাম যে বিএনপিকে আমি ডিফেন্ড করতে চাই না, এটাই বাস্তবতা। ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে ভারত তার প্রভাব বিস্তার করবে। শুধু ভারত না, হাজার হাজার মাইল দূরে আটলান্টিকের ওপাশ থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে এবং করে আসছে, এবারও করবে। তাহলে আপনি এবার আসুন, জামাত যেই কথাটির মানে অভিযোগ করেছে যে ভারত নিরাপত্তা দিচ্ছে, প্রথম কথা হচ্ছে ভারত নিরাপত্তা দিচ্ছে এমন কোন দালিলিক প্রমাণ নেই তারেক রহমানকে বা ভারতের সাথে দাসখত দিয়ে চুক্তি করে এসেছে, এর কোনো প্রমাণ নেই। তারপর আমি বলবো, হ্যাঁ, প্রমাণ না থাকলেও এটি আমরা দুয়ে দুয়ে চার মিলিয়ে সমীকরণ যদি মেলায়ও যে ভারত প্রতিশ্রুতি দিয়েছে এবং তারেক রহমান ভারতের সাথে কথা দিয়েই কোনো একটা কিছু বিষয়ে তারা আহ রাজনীতিতে নির্বাচনের মাঠে লড়াই করছে, এটা অস্বাভাবিক কিছু নয়। জামাতে আমি কি করেছে, জামাতে আমি তো বলতেই চাইনি যে ভারতের ডিপ্লোম্যাটরা তার সঙ্গে দেখা করলেন গোপনে, সেই কথা তো এতদিন বলেননি। বরং আমি পরবর্তীতে যেটা জেনেছি, আমাকে দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী বলেছেন যে, গৌতম লাহিড়ী না, প্রতিম রঞ্জন বোস সম্ভবত, যে আমি যতদূর জানি কূটনীতিবিদরা নয় ভারতের, সেখানে ভারতের গোয়েন্দারা ডাক্তার শফিকের সঙ্গে দেখা করেছেন। তারা তো আরো অবজেকশনাল, যেই ভারত বিরোধী রাজনীতি জামাতে ইসলামী এনসিপি তারা করে আসছে, এই মুহূর্তে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথিত স্লোগান তারা তুলেছে, তাহলে তারা ভারতের সাথে বৈঠক করে কেন? তারা তো বলতেই পারে আমরা কোনো প্রকার বৈঠক করব না। ইভেন যুক্তরাষ্ট্রের সাথেও তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে, সেটা তো ওয়াশিংটন পোস্টে এসেছে। এখন এই জায়গা থেকে অন্য কোন রাষ্ট্রের সাথে দাস মানে নাকে খত দিয়ে রাজনীতি করার বিষয়ে জামাতের আমির তারেক রহমানের বিরুদ্ধে শুধু ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, ভারতের বিষয়ে। আর তার সাথে তার বিষয়ে তো অভিযোগ পাকিস্তান, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, তাহলে সবকিছুর সঙ্গে তার যোগাযোগ, সাথে সারা বিশ্ব নিয়ে বসে আছে। তাহলে তারেক রহমানকে দোষ দিয়ে লাভ কি? তাহলে আপনি বলুন। এবং আমি এটা বিশ্বাস করি, আমাদের ক্ষমতা মানে সাধারণ মানুষের ক্ষমতা, ভোটারদের ক্ষমতা আমাদের সাধারণ মানুষের হাতে নেই, ভোটার হাতে নেই। এগুলো শুধুমাত্র শো অফ। এই যে ভোট দিতে যাব, স্রেফ শো অফ। এগুলো পুস্তকের ভাষা, এগুলো সংবিধানের ভাষা, যে আপনার ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন। আহ, এইগুলোতে আমি বিশ্বাস করি না। হয়তো আপনি বলতে পারেন যে আমার ভ্রান্ত ধারণা, হতে পারে ভাই, তবে আমি বিশ্বাস করি এই ভোট টোটে কোনো মূল্য নেই, আমার কাছে অন্তত নেই ভাই। আচ্ছা, এই যে ভোটের মূল্য নেই বলে আপনি বিশ্বাস করছেন, আপনি আপনি বলছেন, এর পেছনে মূল কারণ কি? মানে আওয়ামী লীগ নির্বাচনে নেই, এটা একটা আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না এই কারণে, নাকি অন্য কোনো কারণ না, আছে? না, শুধুমাত্র সে কারণ নয়। আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে ভোটের মূল্য যেহেতু নেই, যেমন আপনিও বলেন আমিও বলি, যে তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে কেন? এটা গণতন্ত্রের সৌন্দর্য। সেখানে অন্তত ব্যাটেল গ্রাউন্ডে কিছুটা ফাইট হয়, ব্যাটেল হয়, এর পিছনে কিছু ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা থাকে, মেকানিজমের ব্যবস্থা থাকে। এই কারণেই বাংলাদেশের মানুষের হাতে প্রকৃত ক্ষমতাটা এখনো পর্যন্ত নেই, ভোটের মূল্য আমার কাছে ততটা নেই। তার কারণ, এর আগের দিন মানে আপনার আমি ইন্টারভিউ নিচ্ছিলাম, সেখানে হয়তো কথা প্রসঙ্গে এসেছিল যে শেখ হাসিনা যে কথাটি বলেছিলেন ক্ষমতা ছাড়া আগে 2024 আগ পর্যন্ত, অসংখ্যবার তিনি বলেছেন যদি যুক্তরাষ্ট্রের সাথে 2001 এর আগে গ্যাস চুক্তি করত বা সেন্ট মার্টিন নিয়ে তিনি কোনো প্রতিশ্রুতি দিতেন, তাহলে তিনি আবার ক্ষমতা আসতে পারতেন। যখন এই ধরনের ডিলিং এ তিনি গেলেন না, ওই রাতেই মানে নিশ্চিত হয়ে গেল 2001-এ কারা ক্ষমতা আসছে, মানে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়ে গেল। আমি এই কথাটা বিশ্বাস করি। শেখ হাসিনা আসতে পারেননি এই কারণে শুধুমাত্র আমি এই কথা বলছি না, মানে এই কথার টার্মটাকে আমি বিশ্বাস করি যে পরাশক্তিগুলো বা ভারতের মতন উদীয়মান পরাশক্তি বা চীন, এরা খেলছে। এবং এই নির্বাচনও এই যে একটা তামাশাপূর্ণ নির্বাচন হচ্ছে না, আমি তো এটাকে 2014, 2018, 24 যেই ন্যাক্কারজনক নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে, এটাকে তার চেয়েও প্রহসনের নির্বাচন বলি।
তো সেই প্রহসনের নির্বাচনে বাংলাদেশ ভয়ঙ্কর একটা আহ কি বলে বহিঃশক্তিগুলো খেলার মাঠে পরিণত হচ্ছে। এবং আমার ধারণা এই খেলা থেকে আমরা সহজে বের হতে পারছি। অনেকে যে ধারণা করছে যে 3 সপ্তাহ বা 20 দিন পরে নির্বাচন, তখন বাংলাদেশ একটা জায়গায় চলে যাবে, সুস্থির জায়গায় চলে যাবে, আমার সেটি মনে হয় না। বাংলাদেশকে অনেক বড় খেসারত দিতে হবে। এখনো পর্যন্ত এই সরকার যা করছে, এই সরকার যা করছে, আপনি বলছেন না ভাই, হ্যাঁ ভোট, হ্যাঁ ভোটের জন্য কেন ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়? হ্যাঁ ভোট জয়যুক্ত করার জন্য কেন পুরো রাষ্ট্রযন্ত্র, সরকারের মেশিনারিজ গুলো পুরো কাজে লাগানো হচ্ছে? লাভটা কোথায়? ষড়যন্ত্রটা কোথায়? এই প্রশ্ন করলে গুলো করলেই উত্তর পাওয়া যাবে। তার মানে আপনি কি তাহলে এখনো এই নির্বাচন, মানে 12 তারিখে হবে, ঠিকঠাক মতো হবে, এটা নিয়ে আপনার মধ্যে কোনো সন্দেহ আছে? আছে, যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তবে আমি চাই আমার সন্দেহ, আমার সংশয়, আমার বিশ্বাসগুলো ভুল প্রমাণিত হোক। আমি গলাবাজি করে তখন বলতে চাইবো না যে এই দেখো আমি বলেছিলাম এটা তাই হচ্ছে। যাতে বরং মানুষ আমাকে জুতা মারে, মানুষ আমাকে গাল দেয়, মঞ্জুর পান্না এই সন্দেহ সংশয়গুলো প্রকাশ করেছিল, কই কথাগুলো কোথায় সত্য হলো, এরকম যেন মানুষ টিজ করে আমাকে। আমি সেটাই চাই, আমার ধারণাগুলো ভুল প্রমাণিত হোক। কিন্তু আপনার সন্দেহটা কেন, ধারণাটা কি, কেন হবে না বলে মনে করছেন না? প্রথম কথা হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব এতদিন পর্যন্ত যা করে এসেছেন, সম্পূর্ণ মানুষের সঙ্গে স্রেফ প্রতারণা করে এসেছেন। এই যে সংস্কারের পক্ষে উনি প্রচারণা চালাচ্ছেন, সম্পূর্ণ স্টেট মেশিনারিজ ইউজ করে, মানুষের করের টাকা খরচ করে, তার সততার পরিচয় তিনি দিতে পেরেছেন যে তিনি সত্যি সত্যি সংস্কার করতে চায়। একটা সংস্কার করেছে আমাদের মহামান্য মানে আইন উপদেষ্টা, যে সেদিনকে বললেন যে এই কয়েকদিনে, এই 1.5 বছর সময়ের মধ্যে ইউনূস সরকার যতটা সমস্যা করেছে তা পৃথিবীর ইতিহাসে আর মানে কেউ করতে পারেনি। কি আশ্চর্য ব্যাপার! আসলে সংস্কারটা কোথায় হয়েছে? আপনি আমাকে দেখান তো ভাই, আপনি আমাকে একটু দেখান। গণমাধ্যম কমিশন গঠন গঠন হলো, নারী কমিশন গঠন হলো, সেগুলো তো হাওয়া মানে তুড়ি মেরে উড়িয়ে দিল। হ্যাঁ, সংস্কার তারা বিশ্বাসী না। যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন কমিশনও তো আমরা যে শেখ হাসিনা সরকারকে ব্লেম করেছি যে কথিত সার্চ কমিটির মাধ্যমে, এগুলো আইওয়াশ করার মাধ্যমে এই ধরনের নির্বাচন কমিশন গঠন করা হয়, সেই তো তাদের ভাষায় ফ্যাসিবাদী সরকারের করে যাওয়া যে ফরম্যাট, সেই ফরম্যাটেই নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এক। দুই হচ্ছে সংস্কার। মানুষ সংস্কার বলতে কি বুঝি আমরা মোটা দাগে? যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে ভারসাম্যহীনতা ছিল, প্রধানমন্ত্রী যে অঢেল ক্ষমতার অধিকারী, তাহলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনবে। এবং এই যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, এই গণভোটের মধ্যেও এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার বিষয়টি রয়েছে। কত বড় মুনাফেক আপনি, আমি একটু আগে জামাতের ক্ষেত্রে মুনাফেক শব্দটা ইউজ করেছি, এখন এই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এটা ইউজ করতে চাই। আমাদের তো একজন রাষ্ট্রপতি আছে, তাই না? তাকে আমরা কেউ পছন্দ করি আর না করি, তিনি তো সাংবিধানিক ভাবে এই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, সাংবিধানিক ভাবে। আর সরকারের প্রধান নির্বাহী, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মানে পদমর্যাদার, তিনি রাষ্ট্রপতির সঙ্গে কি আচরণ করেছেন গত 18 মাসে? রাষ্ট্রপতিকে তো পারলে কোনোই মেরে ফেলে দেন, তাকে দেখতে পারেন না, বিদেশি মিশনগুলোতে তার ছবিগুলো নামিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতির কাছে কোনো রিপোর্ট করেন না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের যে কালচার গুলো এতদিন আমরা মানে গড়ে উঠেছে, যে কোনো শহীদ দিবসে বা রাষ্ট্রীয় দিবসে যখন শহীদদের উদ্দেশ্যে ফুল মানে শ্রদ্ধা নিবেদন করতে চায়, দুজন একসাথে করে। আমরা গত 18 মাসে দেখছি যে এই ধরনের দিবসগুলোতে দুইজনে মিলে একসাথে শ্রদ্ধা নিবেদন দূরের কথা, রাষ্ট্রপতি যায়, তিনি তার মতন শ্রদ্ধা নিবেদন করে আসে, তার পরবর্তীতে উনি গিয়ে পৌঁছান আলাদা, মানে কথাবার্তাও বন্ধ। আপনি দেখবেন যে গত কয়েকদিন আগে যে বঙ্গভবনের প্রধান বিচারপতির সদ্য নিয়োগকৃত যে প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, আপনি ওইখানে একটা মানে দৃশ্য দেখেন, দুইজন ঢুকছে দরবার হলে, মানে ওই যে শপথ অনুষ্ঠানের রুমে, রাষ্ট্রপতি তো ওখানে হোস্ট, তিনি বেশ হেসে তাকে ওয়েলকাম জানাচ্ছেন, প্রধান উপদেষ্টা আসছেন, তার মুখে হয়তো হাসি, কিন্তু উনি হাসছিলেন অন্য আর কাউকে এরকম হাই দিচ্ছেন, কেউ হয়তো সালাম দিচ্ছেন, সালামের উত্তর দিচ্ছেন হাসতে হাসতে, প্রধান উপদেষ্টাকে অ্যাভয়েড করে, কোন প্রকার ন্যূনতম সৌজন্যতা প্রদর্শন করলেন না, প্রধান উপদেষ্টাকে অ্যাভয়েড করে, তুচ্ছ তাচ্ছিল্য করে উনি তার দর্শক সারিতে চলে গেলেন, তার নির্ধারিত আসনে তিনি বসে পড়লেন। এবং ওই সময় দেখবেন রাষ্ট্রপতির যেই মানে অ্যাপিয়ারেন্স, তার যে এক্সপ্রেশন, মানে তিনি একেবারে চুপসে গেলেন। এবং রয়টার্সে একটি রিপোর্ট মানে সাক্ষাৎকার দিয়েছেন, যে এই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে,
সেদিনই রাষ্ট্রপতির একটি ইন্টারভিউ বেরিয়েছিল রয়টার্সে। তার আগে আমি এই নিউজটি ব্রেক করেছিলাম, আমি মানে আমাদের এই চ্যানেলে মানচিত্রে এই কথাটি বলেছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসেন রশিদ, মুসলিম লীগের সভাপতি, যে রাষ্ট্রপতির প্রেস উইং কেড়ে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনি চিন্তা করতে পারেন। এবং রাষ্ট্রপতি সেই কথাটি বলেছিলেন, আমরা পেলাম রয়টার্সের ওই ইন্টারভিউতে, যে আমার তো কোনো প্রেস উইং নাই। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পোস্ট রাষ্ট্রপতি, তার প্রেস উইং থাকবে না, তার ডেপুটি প্রেস সেক্রেটারি থাকবে না, তিনি একটা প্রোগ্রামে যাবেন, বা এই যে বিদেশি দূতরা যাচ্ছেন, আমেরিকান যে রাষ্ট্রদূত এলেন ব্রেন্ট ক্রিস্টেনসন, সেই ব্যক্তি গিয়ে তার কাছে যে পরিচয়পত্র পেশ করলো, এই নিউজটা তার কোনো উইং থেকে জানানো হবে না। এখন কূটনীতিবিদরা কি করে জানেন? যদি কোনো কাজে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসে, তারা এসে তারা তাদের মতো করে নিউজ দেয়, এবং এবং রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির ডিপার্টমেন্টে ফোন দিয়ে তারা বলে, ভাই তোমাদের কাছে কি ওই ছবিটা তোলা আছে, আমরা যে দেখা করতে গেলাম, আমাদের একটু পাঠাও তো, আমরা গণমাধ্যমে পাঠাচ্ছি। এর চেয়ে লজ্জাজনক ন্যাক্কারজনক কাজ পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রীয় পর্যায়ে ঘটেছে আপনি বলতে পারবেন? মানে এত গ্রাম্য মহিলাদের মতন কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, দুই সূত্রে ঝগড়া মতন করছেন, মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছেন। অতএব এই ব্যক্তি যে সংস্কার করতে পারে, তাহলে আমি এটি দেওয়ার দ্বারা এই বোঝাতে চাচ্ছি, যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতেই চায়, সংস্কারের অন্যতম এজেন্ডা, তাহলে উনি কি করছেন প্রধান উপদেষ্টা পদে থেকে? উনি তো একচ্ছত্র ক্ষমতা দেখাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষকে ধরে নিয়ে যাচ্ছে বিনা অপরাধে। আমি বলছি আওয়ামী লীগের অসংখ্য অপরাধী থাকতে পারে, তাদেরকে ধরা হচ্ছে, অসংখ্য নিরাপরাধ ব্যক্তিকে ধরা হচ্ছে। আনিস আলমগীর ভাই, তার অপরাধ কি? তার জামিন মিলছে না কেন? এটা সংস্কারের অংশ? স্রেফ ভাওতাবাজি, স্রেফ প্রতারণা, 18 কোটি মানুষের সাথে প্রতারণা করছে ডক্টর ইউনূস সরকার। এরপরও আপনি বলবেন তারা সত্যি সত্যি সমস্যা করতে চায়? সমস্যার জন্য গণভোট দিয়েছে, এবং এই গণভোটের জন্য মানুষের করের টাকা খরচ করছে। এগুলো একের পর এক প্রতারণা। এইসব জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু সমস্যা করতে চায় না, তাদের মাঝে একটা ধ্রুবসন্ধি রয়েছে এই গণভোটের মাধ্যমে। এবং এই নির্বাচনও যে সুষ্ঠু হবে না, তার প্রমাণ তো তিনি অসংখ্য। তিনি তো গত কয়েকদিন আগে দক্ষিণ এশিয়া বিষয়ক একটি সম্মেলনে, শিক্ষা বিষয়ক সম্মেলনে, তিনি এনসিপি পক্ষে কথা বললেন, যে তার দলের থেকে, তরুণদের দলের মধ্যে থেকে অনেকে জিতে আসবেন। উনি শিক্ষামন্ত্রীও বানিয়ে ফেলেন। মানে তার কি ক্যাবিনেট গঠন করা? ক্যাবিনেটে কে কে থাকবেন আগামী নির্বাচনে গঠিত সরকারে, মানে মন্ত্রী পরিষদে কে কে থাকবেন, তিনি আগে থেকে বলে দিলেন যে তাদের মধ্যে থেকে একজন শিক্ষামন্ত্রী হবেন। তো এই ব্যক্তির উপর আপনি কিভাবে আস্থা রাখছেন? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মঞ্জুর আলম পান্না। আমি আশা রাখছি না, আপনি অনাস্থার কথা বললেন, সেটা জনগণ শুনলো, আমার পাঠক, আমার দর্শক যারা আছে তারা শুনলেন, তারা নিজেরা একটা কথা বলে রাখি ভাই, আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি। এই দেশকে নিয়ে তো নানান ধরনের খেলা চলছে, নানান ধরনের ষড়যন্ত্র চলছে। তবে সব ষড়যন্ত্র, সব খেলায় যে সবসময় সফল হয় তা নয়। এরা চেষ্টা করবে সব শেষ পর্যন্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে। এরা চেষ্টা করবে একটা জঙ্গিবাদী রাষ্ট্রে কায়েম করার জন্য বাংলাদেশকে। তবে সেই চেষ্টা যে সফল হবেই হবে এমন কোনো কথা নয়। তবে আমি নিশ্চিত করে বলছি, এই চেষ্টা একটি বিশেষ পক্ষের রয়েছে, তারা যদ্দূর সম্ভব খেলে যাবে। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব পান্না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।